সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন আদিত্য কবির। আপনাকে স্বাগত সময় সংলাপে। শুরুতেই আপনার কাছে প্রশ্নই রাখতে চাই, আপনি সহমত কিনা যে শিল্পীদের একটা অভিযোগ যে শিল্প চলে যাচ্ছে বিজ্ঞাপনের দখলে, আগ্রাসনে? শিল্প যদি বিজ্ঞাপনের দখলে চলে যায় তাহলে সেটা তো শিল্পের বিশাল ব্যর্থতা। মানে শিল্প নিজেকে তাহলে বিক্রি হতে দিল। মানে আমার যেমন ছেলেবেলায় দেখা একটা ফিল্ম, আমি নামটা মনে টনে নাই, ইট ওয়াজ অন ওই মদিগ্লিয়ানি, একজন শিল্পী ছিলেন ইটালিতে। ওনার ছবি টবি বিক্রি হতো না, খুবই র্যাডিক্যাল নতুন ধরনের শিল্পী, ওনার মানুষের কোনো চোখ হয় না। হ্যাঁ, তো সেই আমলে মানুষ ওটা নিত না, ছবি বিক্রি হয় না। মদিগ্লিয়ানি অভাবে কাটাতে কাটাতে যক্ষা যেরকম হয় আর কি, আগে গরিব লোকের যক্ষা হয়ে যেত, মানিক বন্দ্যোপাধ্যায় সবাই যক্ষাই তো তারপরে মদিগ্লিয়ানি যক্ষা হয়ে গেল, মারা যায় অবস্থা। তো তখন এক আমেরিকান শিল্পপতি উনি এসে মেলা টাকা দিয়ে মদিগ্লিয়ানি বেশ কিছু ছবি কিনে নিলেন। নেওয়ার পরে তারপরে মদিগ্লিয়ানি যখন উনি কিনে নিয়ে টাকা দেওয়া শেষ, হ্যাঁ ছবি এখন ডেলিভারি হবে, মদিগ্লিয়ানি কিন্তু প্রাণে বেঁচে যাবে, এই দিয়ে চিকিৎসা হবে। তো ছবিগুলি যে তুমি তো একজন শিল্পপতি, তোমাকে দেখে তো মনে হয় না তুমি ছবির খুব একটা কলার সমজদার, তো তুমি কেন? বলে যে বস আমার এরকম কিছু ভালো বিলবোর্ড দরকার, এই জন্য আমি এই ছবিগুলি কিনলাম। কি আমার ছবি বিলবোর্ডে যাবে? থাক, তোমার টাকা ফেরত নিয়ে যাও, ছবি আমাকে দিয়ে দাও। মদিগ্লিয়ানি যক্ষায় মারা গেলেন এরপর। তো এখন শিল্পীরা যক্ষায় মারা যেতে চান না। হ্যাঁ, শিল্পীরা যক্ষায় মারা যেতে চান না। হ্যাঁ, শিল্পীরা যক্ষায় মারা যেতে চান না, কিন্তু শিল্প মারা যেতে চায় না, সেটা শিল্প মারা যায়। তখন শিল্পী বেঁচে থাকেন, শিল্প মারা যায়। এই আর কি। তো যেটা হয় যে আমি মনে করি না অবশ্যই কোনো শিল্পীকে অভাবে থাকা উচিত, কিন্তু আবার শিল্প কার কাছে বিক্রি করব এই ডিসিশনটা খুব জরুরি ডিসিশন। তো যে আমার কাছে যদি, মানে আমাদের কাছে যদি কেউ শিল্প বিক্রি করে, তাহলে কি আমরা জিতলাম না শিল্প হারলো বলা মুশকিল। সত্যি কথা এই যে আমি সবসময় মানুষকে খুবই বলি, আমার নিজের লোকদেরকে বড় করে বলি যে শিল্পের সাথে বিজ্ঞাপনের পার্থক্যটা কি। শিল্প নিজেকে বিক্রি করে, বিজ্ঞাপন আর একজনকে বিক্রি করে। আমি যখন একটা আমরা এগুলোকে কিন্তু ফিল্ম বলি, আমাদের এই যে 30 সেকেন্ডের বিজ্ঞাপনগুলোকে আমরা এগুলোকে খুব সম্মানের সাথে ফিল্ম বলি, আমাদের রুটি রুজি, আমাদের জন্য এটাই ফিল্ম। তা আমাদের ফিল্ম বিক্রি করবে শ্যাম্পু, সাবান, টেলিকম প্রোডাক্ট যা যা আছে। কিন্তু তুমি যদি ফিল্মের কাজ করো, তুমি একটা বড় ফিল্মের কাজ করবে, সেটা হলে রিলিজ হবে, সে টিকিট বিক্রি করবে, কি বিক্রি করছে? ফিল্মটাকেই বিক্রি করছে, দ্বিতীয় কোনো প্রোডাক্ট এখানে নেই। তো এই জায়গাটাতে শিল্পের সাথে আমাদের একটা বড় পার্থক্য। তো যার কারণে আমাদের ধরনটা একদম আলাদা, শিল্পের ধরনটা একদম আলাদা। কেউ যদি এখন শিল্প আমার বিজ্ঞাপন শিল্প না, ফিল্ম কি শিল্প না? বিজ্ঞাপন ইন্ডাস্ট্রি অর্থে শিল্প। আচ্ছা, মানে আর্ট অর্থে বিজ্ঞাপন যদি আর্ট হয়ে ওঠার চেষ্টা করে, সেটা পারপাসফুলি হতে হবে। তখন সেটার উদাহরণ আছে, সেটার মেলা এরকম করে করা হয় যে অ্যান্ডি ওয়ারহল, যেমন অ্যান্ডি ওয়ারহল কিন্তু একটা পর্যায়ে বিজ্ঞাপন এবং চারুকলা এই দুটোকে এক জায়গায় করে ফেললেন, এবং তাকে পরে আরো অনেক লোক করলেন জিনিসটাকে। ওটা একটা থাকে যে শিল্প আর বিজ্ঞাপন কোথায় পার্থক্য সবসময় যে বোঝা যায় তাও না, কিন্তু একটা বেসিক পার্থক্য যে ওয়ারহলের ছবিগুলোর মজা। ওয়ারহল যখন ক্যাম্পবেল স্যুপ আঁকলেন, হ্যাঁ, ক্যাম্পবেল স্যুপের যে পেন্টিংটা ওটা কিন্তু গ্যালারিতেও গেল, হ্যাঁ, এখন মোমায় ঝুলছে, হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বড় গ্যালারি হেনা তেনা। আর ওটা দিয়ে কিন্তু ক্যাম্পবেল স্যুপ আবার পত্রিকা বিজ্ঞাপনও করলো, বিলবোর্ডও করলো। তার মানে কি, ওটা কিন্তু দুই জায়গাতেই ঠিকভাবে করলো। কিন্তু সেই রকম শিল্পী কয়জন পাই আমরা, সেটাও একটা। আমাদের এখানে বলা হয় যে আমাদের এখানে টেলিভিশনে সময় নাটক হতো, যে নাটকগুলো হয় সেখানে একটা শিল্প বোধের বিষয় আছে। এখানে শিল্পীদের ভালো স্ক্রিপ্ট আসতো, মানে 1 ঘন্টার নাটক ভালো হতো। তো সেগুলো এখন আর ওইভাবে বাজেট কমে গিয়েছে, কারণ বিজ্ঞাপনদাতারা বা বাজেট কমে দিয়েছে। তারা মানে যে বিনিয়োগটা করতো নাটকের পিছনে, বিটিভিতে একটা নাটকের পিছনে যে বিনিয়োগ 28টা চ্যানেলে করতে হয়, সেই জায়গা থেকে একটা আপোষ করতে হচ্ছে শিল্পকে প্রচুর পরিমাণে, সেটা মানি। কিন্তু তারপরেও হয়তো এখানে আমি যেটা বুঝি, প্রোডাকশন বিভিন্ন রকমের, সেটা গল্পের দাপটের উপরে দাঁড়ানো। গল্প যখন ভালো হয় না বা গল্পের মধ্যে যখন দুর্বলতা থাকে, তখন আমার প্রোডাকশন ভ্যালু বাড়িয়ে দিতে হয়। কিন্তু যদি অসম্ভব ভালো গল্প হয়, সে ফর ইনস্ট্যান্স ব্লেয়ার উইচ প্রজেক্ট, একটা ছবি ওরা আমেরিকায় বানালো, যেটা একদম রক বটম খরচে বানানো না, কিন্তু
হলিউড প্রোডাকশনের বাজেটের ধারে কাছে কিছু নয়। আচ্ছা। ছোট্ট বাজেটে বানানো একটা ছবি, মানুষ হই হই করে দেখে নিল, মেলা অ্যাওয়ার্ড জিতে নিল, মেলা দর্শকও হয়ে গেল, ভালোবেসে লোকে দেখে নিল। টারান্টিনো, রড্রিগেজরা খুব দামি ছবিও বানায়, খুব অল্প দামের ছবিও বানায়। তো শিল্প যখন বাজেট ডিপেন্ডেন্ট হয়ে যায়, তখন আসলে শিল্পী বিজ্ঞাপনের কাছে বিক্রি হয়ে যায়। এইটা এখন তো শিল্প তাই হচ্ছে, তাই না? বাজেট ডিপেন্ডেন্ট শিল্প, কারণ কি তার একটা কারণ হতে পারে যে হয়তো ভালো লেখক নেই, ভালো লেখক নেই, তার একটা কারণ হতে পারে লেখকের কোনো কদর নেই। হ্যাঁ, কেরম করে ভাবি, কিংবা অনেকগুলো অপশন তৈরি হওয়ার জন্য কিরকম হয়েছে যে সংখ্যায় বেড়ে গিয়েছে, টেলিভিশনের সংখ্যা বেড়ে গিয়েছে, সেই জন্য? না, আমার তা মনে হয় না। বাংলাদেশে কটা চ্যানেল? বাংলাদেশের চ্যানেল ধরেন 28টা 30টা যে চ্যানেল, 30টা এরকম ধরে নিলাম। মার্কিন যুক্তরাষ্ট্রে তো 900,000। তো মার্কেটটাও বড় আছে। সেটাই বলছি, মার্কেট মানে চ্যানেলের সংখ্যাটা ব্যাপার নয়, অন্য কোনোখানে ব্যাপার। মার্কেটটা কতখানি, মার্কেটের আকারটা কতখানি, এবং সেই মার্কেটটাকে আমি ঠিকভাবে ধরছি কিনা। যেমন আমরা বুঝি যে বাজেট, আমাদের টিভির দর্শকের একটা বড় অংশ, এটা এখন একটা বাংলাদেশি টিভি চ্যানেলের বসে বলার ঠিক কিনা জানি না, যে একটা বড় অংশ চলে গেল ভারতীয় চ্যানেল দেখছে। জি, সীমানা ডিঙিয়ে। হ্যাঁ, সেখানে অনেকের দাবি হচ্ছে যে ভারতীয় চ্যানেলগুলোকে নিয়ন্ত্রণ করা হোক, মানে এটা আমাদের টিভি চ্যানেলগুলোর জন্য একটি থ্রেট। কথা সত্যি, কথা অবশ্যই সত্যি। তাদের ইন্ডাস্ট্রি আগের থেকেই অনেক ম্যাচিওর্ড ইন্ডাস্ট্রি, তারা যে ধরনের জিনিস যত সহজে করতে পারে আমরা ওটা পারি না। তাদের একটা কলকাতার যে কোনো মোড়ে দাঁড়িয়ে একটা জোরে হাঁক দিলে যতগুলো সিনেমাটোগ্রাফার পাওয়া যায়, আমাদের বাংলাদেশে অতগুলো নেই। হ্যাঁ, আমি জানি না, এটা আমার একটা ধারণার থেকে বলছি। আমি কলকাতা ইন্ডাস্ট্রির সাথে ভালো পরিচিত নই। তো কিন্তু আমি যেটা খুব বড় করে দেখি যে মানুষ যেটা দেখতে চায়, হ্যাঁ, সেইটা তারা বানাতে পারে। হ্যাঁ, ওই যে সেই পাখির জামার জন্য যে সুইসাইড করে ফেলা, হ্যাঁ, ওটাও একটা টিভি চ্যানেলই, কিন্তু ওটাও কিন্তু আমি ওই রিমোট টিপতে টিপতেই পাই না। তো ওটা আমরাও কেন বানাতে পারি না? কিন্তু আমাদের কি সেই সক্ষমতাটা নাই? হয়তো নাই, হয়তো নাই। তা না থাকার একটা বড় কারণ হতে পারে যে আমাদের লেখক নেই। ওই যে প্রথম থেকেই যে দুর্বলতা থেকে যায়, লেখকের গুরুত্ব কিন্তু হলিউড, লেখক বা নির্মাতা নেই। নির্মাতার থেকে বড় সমস্যা লেখক। হ্যাঁ, কারণ নির্মাতা নিয়ে অনেক কথা হয়ে গেছে, নির্মাতা অনেক বেরিয়েও পড়লো। হ্যাঁ, এখন যারা বানাচ্ছে তাদের প্রতি তো আমার অনেক রেসপেক্ট। হ্যাঁ, তারা সাংঘাতিক ছবি বানাচ্ছে সবাই। হ্যাঁ, যে কোনোভাবে নিজে গল্প লিখে নিয়ে, হ্যাঁ, এখান থেকে ওখান থেকে গল্প জোগাড় করে, এমনকি গল্প ছাড়া নেমে যাচ্ছে মাঠে। হ্যাঁ, আমার বন্ধুরাও করছে যে একটা মোটামুটি একটা স্ক্যান্টি একটা গল্প নিয়ে খুব একটা ডিটেল স্ক্রিপ্টও নেই, মাথায় একটা কনসেপ্ট, হাতে কিছু কতগুলো লেখা, ঝাঁপিয়ে পড়ে ছবি বানিয়ে ফেলছে। সে ছবি ভালো হচ্ছে, বিদেশে অ্যাওয়ার্ডও পেয়ে যাচ্ছে, কিন্তু মানুষও দেখে ফেলছে, বলাকায় বিনাকায় চলছে। কিন্তু এমন না যে খুব সিনেপ্লেক্স ঘরানার ছবি, তাও না। তো সেগুলি তো হয়। তুমি নির্মাতা ভালো, রাইটার কোথায়? লেখক নেই। লেখক নেই। লেখক কে? মানে সত্যি কথা বলতে বাংলাদেশের স্ক্রিন রাইটার এখনো একটি নামও যদি আমাকে কেউ বলতে পারতো যে হ্যাঁ উনি একজন স্ক্রিন রাইটার এবং উনি একজন ভালো রাইটার, সেই ঘাটতি। আমরা একটু বিজ্ঞাপনের ভাষা নিয়ে কথা বলতে চাই। বিজ্ঞাপনের যেটা বিবর্তন, আপনি আমি যতটুকু দেখেছি, সেই আমরা তো 80-র দশক 90-র দশক এগুলো যে পার ভালো করে দেখে আসা, হ্যাঁ, সেই জায়গা থেকে বিজ্ঞাপনের ভাষা কিভাবে বদলে গেল? আপনি ফিল্ম বলতে চান, ফিল্মের বিজ্ঞাপনেও একই সমস্যা। বিজ্ঞাপনেও আমাদের রাইটার নেই। হ্যাঁ, এটা একদম বলবো যে রাইটারের সাংঘাতিক অভাব। বাংলাদেশে সেরকম দাপটের সাথে লিখতে পারে, বিজ্ঞাপন লিখতে পারে, সেরকম লেখক আমরা বলতে পারি হাতে গুনে 4-5 জন, খুব বেশি হলে। তো যেখানে আমি শুনলাম যে কোনো একটা টিভি চ্যানেল বোধহয় 65% কন্টেন্ট হচ্ছে বিজ্ঞাপন। তার মানে তো ব্যাপক বিজ্ঞাপন হচ্ছে। তো এতগুলো বিজ্ঞাপন যে লেখে, এই 4-5 জন লোক তো আর লেখে না, সবাই লেখে, অনেক লোকে লেখে। যারা লেখে তাদের কি, তাদের নিজেদের ক্যাপাসিটি কতটুকু, তাদের নিজেদের লেখাপড়া কতটুকু। বিজ্ঞাপনের ভাষার থেকেও তো আমি আরো মানে ভাষা পর্যন্ত উঠা যায় না, এতই খারাপ অবস্থা। যে বানানের অবস্থা কি বিজ্ঞাপনে, স্পেলিং, বাংলা স্পেলিং আমাদের বিজ্ঞাপনে ঠিক হয় না। তো এইটুকু অবস্থাও যেখানে আমাদের রাইটারদের নেই, এবং সেই রাইটারদেরকে ক্রস চেক করার জন্য সেরকম এডিটর নেই। দিস ইজ আ ভেরি ট্যালেন্ট স্টার্ভড ইন্ডাস্ট্রি, ট্যালেন্ট নেই। তো আমি তো একটি বিজ্ঞাপনী সংস্থায় কাজ করি। আমাদের বড় সমস্যাটাই, আমাদের লোক দরকার, হ্যাঁ, কিন্তু কাজ করার লোক আমরা খুব খুঁজে পাই না। যে ধরনের লোক অনেক কষ্ট করে খুঁজে পেতে হয়। এখন যারা আছে আমি বলবো যে এটা একটা বেশ ভালোই টিম,
হ্যাঁ, বেশ ভালোই লোকজন মোটামুটি পাওয়া গেছে। কারোর কারোর হয়তো আরেকটু পরিপক্কতা দরকার হবে, অনেকে পক্ক। তো সেদিক থেকে হয়তো খুশি হওয়ার একটা জায়গা আছে, কিন্তু পাওয়াটা অসম্ভব কষ্ট। মানে একজন রাইটারও চলে গেলে একটা হাহাকারের পর্যায়ে চলে যায় জিনিসটা আর কি। একে রিপ্লেস করার কেউ নাই। তো তাহলে আর বিজ্ঞাপনের ভাষা ভালো হবে কোত্থেকে? বিজ্ঞাপন নির্মাতা নির্মাতারা ভালো। আচ্ছা এটা আমি আবার বলবো যে নির্মাতায় বাংলাদেশ ভালো। আচ্ছা হ্যাঁ, একজন পিপলু বা একজন অমিতাভ বা এমনকি ওদের মতন গ্ল্যামারাস যারা না আর কি, সে তারেক, কিসলু, এরকম অনেকেই, অনেকে, আমি কার নাম বলবো আমি জানি না, মানে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ, সবাই তো ছবি বানায়, আমাদেরও বানায়, অন্যরও বানায়, সবাই সাংঘাতিক ভালো। সারোয়ার ফারুকী বিজ্ঞাপনের একটা নিজস্ব ধরন ওর নির্মাণের, হ্যাঁ, সেটা আমার খুব কাজে লাগে, খুবই চমৎকার সেই ধরনটা। তো নির্মাণে যেমন আমরা দেখি বিভিন্ন ধরনের নির্মাতা, তাদের নানা রকম দক্ষতা। শুভ্র ভাই, গাজী শুভ্র, হ্যাঁ, উনি এরকম। আমি যেমন আরো ছোট ছোট নির্মাতাও, আমার একটি চেনা ছেলে আছে টুটুল, হ্যাঁ, ওর নাম হয়তো অনেকেই জানে না। টুটুল মূলত প্রাণ আরএফএল এর ছোট ছোট ছবিগুলি বানায়। তো কিন্তু খুবই অল্প বাজেটে, কিন্তু খুবই অল্প বাজেটে সুন্দর প্রোডাক্ট এরা নামিয়ে ফেলে। নির্মাতা ভালো, এটা আমি একদম মানে নিশ্চিতভাবে বলতে পারি আমার দেখার ভিতরে। কিন্তু এই যে বিজ্ঞাপনের নির্মাতা ভালো, আমাদের এখানে স্ক্রিপ্ট হচ্ছে না, কিন্তু এই বিজ্ঞাপন আমাদের অনুকরণ প্রবণতাটা কিন্তু আছে, যে এখানে এই জন্য, এই ঘাটতির জন্যই আমরা অনুকরণ করছি। বিজ্ঞাপনে অনুকরণ না, এটা খুব ইন্টারেস্টিং। এটা বলবো কি, অনুকরণটা আবার আরেকটা ইস্যু। এটা রাইটার আছে কি নেই এর মধ্যে না, না না, হ্যাঁ, সেটা তো এটার মধ্যে মানে এরকম একজন ক্রিটিক, আমি নাম কে বললেন ঠিক এক্স্যাক্টলি খেয়াল নেই, একজন দাবি করে বসলেন, লিখেই বই ফই লিখে আর কি, যে গল্পের যে মূল শেক্সপিয়ার যে 30টা না 32টা নাটক লিখলেন, এগুলোই পৃথিবীর সব গল্প। হ্যাঁ, এই গল্পেরই পারমুটেশন, কম্বিনেশন, ঘুরে ফিরে এগুলোই চলছে। আমার খুব পছন্দের একজন লেখক, সায়েন্স ফিকশন রাইটার, সো হয়তো জাতের লেখক না, কিন্তু বুদ্ধিমান লোক, আর্থার সি ক্লার্ক। উনি বললেন যে পৃথিবীতে অরিজিনাল আইডিয়া আছে মাত্র 13টা। হ্যাঁ, উনি এমন কেউ সন্দেহ, মৌলিক আইডিয়া। উনি বললেন যে এই 13টা মৌলিক আইডিয়া এমনও সন্দেহ করা যেতে পারে যে এটি এলিয়েনরা দিয়ে গেল। উনি সায়েন্স ফিকশন রাইটার, বলতেই পারেন। কিন্তু মুদ্রা কথাটা যেখানে ঘুরে ঘুরে আসে, যে আসলে মূল আইডিয়ার সংখ্যা বড় কম। যেমন আমি যদি বলি যে ছেলেবেলায় দুই ভাই আলাদা হয়ে গেল, 20 বছর পরে দেখা হলো, আবার দেখা হলো, হ্যাঁ, কত ছবি যে দেখেছি, কত ছবি। বাবাকে মেরে ফেললো, ছেলে 20 বছর পরে বড় হয়ে এসে তার রিভেঞ্জ নিল, কত ছবি যে দেখেছি। ছেলেটা মেয়েটাকে ভালোবাসে, মেয়েটা ছেলেটাকে ভালোবাসে, সমাজ তো অনুমতি দিল না, দুজনের জাতপাত মেলে না, এই তো গল্প। এবং ঠেলাগাড়ি চালিয়ে চালিয়ে বাবার জন্য, মার জন্য, স্ত্রীর জন্য রক্ত কেনা, সেটা আমরা অনেক দেখেছি, অনেক। তো আসলে এটা অনুকরণ নয়, এগুলি হচ্ছে এক অর্থে এগুলোই আইডিয়া। আসলে এগুলি ঘুরিয়ে ফিরে আমি কত ভালো প্যাকেজ করতে পারি, ওই পুরনো আইডিয়াটা, ব্র্যান্ডিংটা, প্যাকেজিংটা বলবো আমি, যে হয়তো আমি বললো মা মুঝে মাফ কর দে, এটা না বলে হয়তো আমি বললাম মা প্লিজ দেখো না, একটু মাফ করে দেওয়া যায় না। এই তো একটু টোনটা বদলাম, মা তুমি আমাকে মাফ করে দাও, এই তো। সেই জায়গা থেকে বিজ্ঞাপনের চোখ নিয়ে একটু কথা বলছে। বিজ্ঞাপন যেভাবে দেখে মানুষকে, সমাজকে, সেই দেখাটা নিয়ে যদি কথা বলেন, সেটা বড় অনেক আপত্তির বিষয় আছে, যে বিজ্ঞাপনে আমরা যা দেখাই, দৃষ্টিভঙ্গি, আমরা বিজ্ঞাপন থেকে শেখারও জায়গা না আদিত্যদা? আমাদের ছোটবেলায় বিজ্ঞাপন থেকে ম্যাস মিডিয়া যা যায় তার সবকিছুই শেখার জায়গা, শুধু বিজ্ঞাপন নয়, টিভি নিউজ। সেক্ষেত্রে শেখার জায়গাটা যদি আসি, বিজ্ঞাপন কি শেখাচ্ছে? বিজ্ঞাপন অনেক ভুল তথ্য দিচ্ছে, মিথ্যে বলছে, এরকম বলা হয়। মিথ্যে বলছে, এটা সাংঘাতিক। হ্যাঁ, সেটা নিয়ে আমার গভীর আপত্তি, যে আমাদের বিজ্ঞাপন এখনো বাংলাদেশে মেলা বিজ্ঞাপনে মেলা মিথ্যে কথা বলা হয় না? হ্যাঁ, এগ্রিড, পারফেক্টলি এগ্রিড। দুঃখের বিষয় যে আমেরিকাতে কিন্তু ট্রুথ ইন অ্যাডভার্টাইজিং কমিশন বলে একটা জিনিসই আছে। হ্যাঁ, মানে কোন বিজ্ঞাপন যদি দাবি করে বসে যে আমার প্রোডাক্টে ভিটামিন ই আছে, হ্যাঁ, তাহলে তোমার প্রমাণ করতে হবে এটা ভিটামিন ই আছে এবং সেটা কাজে লাগছে। যদি তুমি সেটা না হয়, তাহলে তুমি এটা বলতে পারবে না, মিথ্যে তুমি বলতে পারবে না, 1 নম্বর। যদি আমি দেখাই বিজ্ঞাপনে যে আমার বিজ্ঞাপন, আমার অমুকটা ব্যবহার করে আমি তমুকটা হয়ে গেলাম, আমার চুল খাড়া হয়ে গেল, আমার গাল ফর্সা হয়ে গেল, আমি জানি না, অনেক কিছুই হয় বিজ্ঞাপনে। প্রমাণ করতে হবে, সবটাই প্রমাণ করতে হবে। একটি প্রোডাক্টের বিজ্ঞাপন, আমি প্রোডাক্টের নাম বলবো না, কিছু আমার কিছু অসুবিধা আছে, আমরা এটাই শিশুর পুষ্টির জন্য ভালো এই বলে আমরা ব্যাপক বিজ্ঞাপন করি বাংলাদেশে।
কিন্তু ওই একই প্রোডাক্ট, ওই একই বিজ্ঞাপন যখন চালাতে গেল ইংল্যান্ডে, ওটা কিন্তু কোর্ট আটকে দিল। তার মানে কি, আমাদের সবখানেই যে বিজ্ঞাপন বলা, আমি তো বিজ্ঞাপন বলা, আমরা কি চেষ্টা করবো? আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি মাল বেচে দেওয়া যায়, সেটা হয়তো একটা প্রায়োরিটি আছে আমার। মাল বেচার একটা প্রায়োরিটি, মাল বেচার একটা প্রায়োরিটি আছে। তো মাল বেচার প্রায়োরিটি যখন থাকে, তখন হয়তো দেশের লিগ্যাল ইনফ্রাস্ট্রাকচারটার একটু প্রয়োজন হয়। আমাদের কনজিউমার প্রোটেকশন কি আছে বাংলাদেশে? আমি একটা মিথ্যে বিজ্ঞাপন করছি, সেটার এগেনস্টে কে মুভ করবে? ফেসবুকে দুইজন ফেসবুকার, এতে তো কাজ হয় না। এটার জন্য একটা কনজিউমার প্রোটেকশন অ্যাসোসিয়েশন যদি থাকতো, সরকারের যদি একটা অকার্যকর আছে, সরকার, বাংলাদেশ সরকারের অনেক উদ্যোগ, কিন্তু রিসোর্স তো কম। বিজ্ঞাপনের ভাষা, সত্য মিথ্যা বলা, এগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। সেই জায়গা থেকে যে হ্যাঁ, বিজ্ঞাপন তো শিশুরা একটা বড় দর্শক, শিশুরা অবশ্যই একটি বড় দর্শক, হ্যাঁ অবশ্যই বড় দর্শক। সেই জায়গা থেকে আমি একটা বিজ্ঞাপন তৈরি করছি, সেই জায়গাটা মানে নৈতিকতা, ইথিক্সের জায়গাটা আপনারা রাখেন কিনা, যে এর দর্শক তো শিশুরা, সব বয়সীরা, সেখানে আমি কতটুকু কিভাবে বলবো, কি বার্তাটা দিব? বিজ্ঞাপনে ইথিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে আমি যখন পাবলিকলি কিছু বলি, হ্যাঁ, সেটার কিছু পাবলিক রেসপন্সিবিলিটি থাকে, দায়বদ্ধতার জায়গা। একদমই। আমি এই ক্যামেরাটা বন্ধ হয়ে গেলে আমরা যে বিষয়ে আলাপ করতে পারবো, ক্যামেরাটা চালু হয়ে গেলে আমরা ওই বিষয়ে আলাপ আসলে ওইভাবে করতে পারবো না, উচিত না। কারণ হচ্ছে এটা হিপোক্রেসি নয়, এটা দায়িত্ব। আমি আমার বন্ধুকে দুটো গালি দিলাম, সেটা আমি করতে পারি, কিন্তু আমি একটা ব্যাংকে গিয়ে আমি একজন তো টেলারকে সেই গালিটা দিতে পারি না। এই পার্থক্যটা যখন আমরা হারিয়ে ফেলি, এটা একটা বিপদ। আর একটা হচ্ছে যে আমাদের এখনকার বাংলাদেশে আসলে আমাদের মোরাল স্ট্যান্ড, আমাদের শুধু বিজ্ঞাপনে না, বিজ্ঞাপনে তো আছেই, হ্যাঁ, সে নিয়ে আমার গভীর সমস্যা আছে। বিজ্ঞাপনের বিভিন্ন জায়গায় যেরকম দেখি, আমি গতকালকে দেখলাম একটি ভারতীয় পর্নোগ্রাফিক ইমেজ, হ্যাঁ, মানে এটা কি কোনো খুলে দেখালো এটা নয়, হ্যাঁ, কিছু খুলে দেখালো তা নয়, কিন্তু গোটা গল্পটা যে বললো, ইটস এ ভেরি পর্নোগ্রাফিক স্টোরি। হ্যাঁ, দেখে হয়তো তরুণ সমাজ খুবই আগ্রহী অনুভব করবে, খুব ভালোই লাগবে, কিন্তু এই পর্নোগ্রাফিক স্টোরিটা তো আমার একটা 2 বছর 7 মাসের মেয়ে আছে, হ্যাঁ, সেও দেখতে পাচ্ছে। নট আ গুড থিং টু হ্যাভ। ওরকম টিভি তো আমরা করি না, যে টিভিটা হচ্ছে যে ঠিক আছে, আমাদের বাচ্চাদের আলাদা টিভি, তুমি বাচ্চারা কার্টুন নেটওয়ার্ক ছাড়া কিছু দেখবে না, সেখানে কোনো ভুল অ্যাড দেওয়া যাবে না। কিন্তু সেখানেও আমি দেখলাম যে কার্টুন নেটওয়ার্কের যে ফিডটা আমরা পাই, সেখানে মেলা অ্যাডাল্ট অ্যাড আছে, হ্যাঁ, একদম নট সুটেড ফর চিলড্রেন। এটা এখন সেই কার্টুন নেটওয়ার্কের যারা মালিক, তাদেরও বোঝার আছে যে এই বিজ্ঞাপনগুলি কেন তারা চালায়। এই বিজ্ঞাপনটা কিন্তু আরামসে অন্য জিটিভিতে চালানো উচিত, কেন ওয়াই কার্টুন নেটওয়ার্ক? তো এরা নিয়ে নিচ্ছে, টাকা, ক্যাপিটালিজম, জানি না, কিছু একটা সমস্যা হচ্ছে ওদের, দূরত্ব। হ্যাঁ, আর বাঙালি এই মুসলমান, আমরা বাংলাদেশি, আমাদের নিজেদের মরালিটির অবস্থা যে কি খারাপ, এ তো আমি আর কি যে। আপনি যে ওই যে একটা কথা বললেন, ভারতীয় এরকম তো বিজ্ঞাপন আমাদের দেশেও হয়েছে, দুই একটা কথা হয়েছে। মেয়েটি আস্তে করে জামা খুলে ফেললো, হ্যাঁ, সাবানের বিজ্ঞাপনে মেয়েটি জামা খুলে ফেললো, ঠিক আছে, জামার নিচে তার আরেকটা জামা পরা ছিল, হ্যাঁ, বাংলাদেশ বলে কথা, কিন্তু বোঝাই যায় যে হয়তো এজেন্সির মনে দুঃখ নিয়েই ভিতরের জামাটি রেখে দিল, হ্যাঁ, সে হয়তো চাচ্ছিল যে না থাকলেই ভালো, বা গোটা ইমেজটাকে এমন ভাবে প্রেজেন্ট করা যে জামা খোলাটাই আসল, হ্যাঁ, ওটাই এটার গল্প, হ্যাঁ। তো এই জিনিসটা সেই জায়গা থেকে আপনারা যখন বিজ্ঞাপন নির্বাচন করেন, গল্প লিখেন, স্ক্রিপ্ট তৈরি হয়, তখন এই নৈতিক দিকটা কি দেখেন নাকি আপনারা আপনাদের যে ক্লায়েন্ট বা যে পণ্যের বিজ্ঞাপন, তাদের সঙ্গে পেরে ওঠেন না? কখনো পেরে উঠি, কখনো পেরে উঠি না, অনেক সময় ক্লায়েন্ট আমাদের সাথে পেরে ওঠে না। আচ্ছা, এটাও হতে পারে, হ্যাঁ, যে আমরাই এমন জোরদার ভাবে, আমরা বলতে আমার এজেন্সি বলছি না, আমার ইন্ডাস্ট্রি, আমার ইন্ডাস্ট্রি হয়তো এমন জোরদার ভাবে, বস এরকম একটা গল্প, বস এটা শিওর হিট হয়ে যাবে, অল দ্যাট। আমরাও তো সেলসম্যান, আমরা জিনিস বেচি, তা আমরা বিজ্ঞাপনও বেচে ফেলতে পারি ক্লায়েন্টের কাছে, ক্লায়েন্টও খুশি হয়ে গেল, বাবা। এরকম ঘটনা আমার নিজেরই দেখা আছে, যে বিজ্ঞাপন চলে গেল, চলে যাওয়ার পরে পাবলিক ফিডব্যাক দেখে ক্লায়েন্ট বুঝলো যে কাজটা ঠিক হয়নি। গল্পটা কিন্তু এজেন্সি লিখে নিয়ে ওকে বেচে দিল, হ্যাঁ, ক্লায়েন্টও না বুঝে, আচ্ছা ঠিক আছে ছেড়ে দিল। তারপরে ক্লায়েন্ট এসে এজেন্সিকে এখন বলে যে তোমরা এটা কেমনে করতে পারলো আমার সাথে? এজেন্সি বলছে যে আপনার অ্যাপ্রুভাল নিয়েই তো করা, হ্যাঁ, আপনি তখন আমাদের দায়ী করতে পারেন না, হুইচ ইজ ট্রু, হ্যাঁ,
যে তাহলে দুজন দোষী লোককে আমরা এখানে পেলাম এবং তৃতীয় একজন দোষী লোককেও আমরা পেলাম, সে হচ্ছে ওই টিভি কোম্পানি। আচ্ছা, হ্যাঁ, যে হচ্ছে যার নিজের কোনো ফিল্টারিং নেই। আচ্ছা, এখানে একজন এজেন্সি একটি দোষী, ক্লায়েন্ট একটি দোষী, টিভি একটি দোষী, এবং চতুর্থ আর একটা দোষ যদি বলি, আমাদের সিভিল সোসাইটি এখানে এটা নিয়ে কোনো কথা বললো না, কোনো কথা বললেন না। হ্যাঁ, তারা হঠাৎ হঠাৎ কিছু বিষয়ে উত্তেজিত হয়ে গিয়ে কিছু বলেন বটে, কিন্তু বেশিরভাগ সময়ই ওনারা জিনিসটাকে ইগনোর করেন, যে ঠিক আছে এরকমই হচ্ছে, দেশ গোল্লায় যাচ্ছে, আমাদের আর কি করার আছে। কিন্তু আসলে অতটা হয়তো না, সিভিল সোসাইটির হয়তো কিছু করার আছে এখানে। এটা একটা। এশিয়াটিক সম্পর্কে হয়তো বলতে পারি যে আমাদের বসরা বিভিন্ন মুক্তিযোদ্ধা এবং তারা সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতা এবং তারা মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি, এবং তাদের সামাজিক দায়বদ্ধতা হয়তো একটু বেশি। আমি অন্যদের শিল্পের থেকে। বলছি, ইন্ডাস্ট্রির। হ্যাঁ, সেই দিক থেকে আমি একটু মোর কমফোর্টেবল একটা জায়গায় আছি। হয়তো আমাকে হয়তো এত মিছে কথাও বলতে হয় না, আমাকে অশ্লীল অ্যাডও বানাতে হয় না, আমাকে খুব আনএথিক্যাল অ্যাড কখনোই বানাতে হয় না। শিল্প তো বানাচ্ছে, ইন্ডাস্ট্রি তো বানাচ্ছে, ইন্ডাস্ট্রিতে নারী শরীরের একটা প্রাধান্য থাকে, একটু উস্কানি, নারী শরীরের প্রাধান্য থাকে। ইদানিং দেখছি যে খুব বেশ বাজেভাবে হ্যাঁ, পুরুষ শরীরের প্রাধান্যও চলে আসছে। হ্যাঁ, সেটা আমি যেতাম, বিলবোর্ড গুলোতে আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ, একটা, এবং আসলে তো তারপর টেলিভিশনের ফিল্মেও দেখা যাচ্ছে। রাইট, যে মূল ব্যাপারটা তো একটা ছেলে জামা কাপড় খুলে দাঁড়ানো, একটা মেয়ে জামা কাপড় খুলে দাঁড়ানো, ইটস দ্য সেম থিং। ইউ আর অ্যাড্রেসিং আ ভেরি বেজ অ্যান্ড প্রিমিটিভ ইমোশন। হ্যাঁ, যে জায়গাটা আসলে, যে জায়গাটায় বানর এবং মানুষের কোনো ফারাক নেই, তাই না? মানে যৌন তাড়না, ওটা কিন্তু হিপোপটেমাস এবং কি বলা যায়, একজন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, ওনাদের সমান, তাই না? এটা কি বলে, মখলুকাতের মধ্যে যেটা দিয়ে দেয়া। তো তাই এখন সেইটাকে যদি কেউ অ্যাড্রেস করে, দ্যাট ইজ ভেরি ব্যাড। আমাদের তো মানুষের আরো হায়ার জায়গাগুলিকে অ্যাড্রেস করে যেতে হবে। একদমই তাই। এটা সেই সামাজিক দায়িত্ব পালন তো করতে হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমি যখন ওই জায়গায় যেতে পারি, তখন মানুষও আমাকে বেশি পছন্দ করে। আমি একটি সম্মানিত ব্র্যান্ড তখন। হ্যাঁ, ডাভ যখন এসে বলে যে এত মেকআপ করা মেয়ে হওয়ার দরকার নাই, তুমি যেমন আছো তেমনই সুন্দর, এটা ভালো কথা। এই বিজ্ঞাপন ভালো বিজ্ঞাপন, এবং ডাভকে সবাই ভালোবাসে এই জন্য। কিন্তু যখন আগের নাম বলা বড় মুশকিল হয়ে যায়, একটি বাংলাদেশেরই, হ্যাঁ, একটি পণ্য হয়তো, হ্যাঁ, এরকম বডি স্প্রে ছেলেদের, আমি দেখলাম মেলা মিনি বোর্ড টাঙানো, তাতে একটি অর্ধনগ্ন মেয়ে একটি অর্ধনগ্ন ছেলেকে জাপটে ধরে একটা গাছের পাতার মধ্যে খুব একটা যেন হচ্ছে আর কি, স্বর্গের বাগানে। তো এই 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 পণ্যটিকে তো কেউ ভালোবাসছে না। পরীক্ষা নিরীক্ষা করা যে কোন একটা দিব কি দিব না, সেন্সরের কথা, যে কাঁচি তো দরকার আছে, সেই কাঁচিটা কেন বিজ্ঞাপনের ক্ষেত্রে উঠিয়ে রাখা হয়েছে? পুরো উঠিয়ে রাখা হয়েছে বলবো না, আচ্ছা, কিছুটা উঠিয়ে রাখা হয়েছে। যেমন ওই পুরো উঠিয়ে রাখা হয়নি, এরা কিরকম করে বলি, যেমন আমার বিভিন্ন ক্লায়েন্টের মধ্যে একটি হচ্ছে ইউনিলিভার। তাদের তো ব্যাপক, বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞাপনদাতা, সত্য কথা যেটা। কারণ কালেকটিভলি ইউনিলিভারের 17টা ব্র্যান্ড মিলে বিগার দেন এনিওয়ান এলস। তো ইউনিলিভার যেটা করে হচ্ছে যে, এটা আমরা অনেক আগে থেকেই জানি যে অন্য পাশাপাশি দুটো বিলবোর্ড যদি থাকে, একটা বিলবোর্ডে একটি বাঙালি ব্র্যান্ড, হ্যাঁ, সেখানে মেয়েটির কাপড়ের পরিমাণ বেশ কম, হ্যাঁ, অন্যটাতে একটি ইউনিলিভারের ব্র্যান্ড, যেখানে মেয়েটি হয়তো শুধু একটি স্লিভলেস পরা, আমাদের বিলবোর্ড, ইউনিলিভারের বিলবোর্ডটা ভেঙে দেবে। হ্যাঁ, মানে এটা মানুষ ভালোভাবে নেবে না। সেটাও একটা বুঝি যে সেটা দুটো কারণ থাকতে পারে। এক হচ্ছে যে হয়তো একটা মাল্টিন্যাশনাল কেন বাংলাদেশকে নষ্ট করবে, আমি জানি না, মানে কি ধরনের সাইকোলজি কাজ করে। আর দ্বিতীয় যেটা খুব বড়, সেটা হচ্ছে যে ইউনিলিভারের কাছ থেকে হয়তো মানুষ এটা এক্সপেক্ট করে না। আমি এখন জানি না, কোন মেহেন্দি কোম্পানি হলে হয়তো আমার কাছে আশাটা এত নয়। হ্যাঁ, সেখানে আমি অনেক কিছুই করে পার পেয়ে যেতে পারবো। সেটা তো ওই প্রতিষ্ঠান নিজে নিজে করছে, কিন্তু নিজে করছে। রাষ্ট্রীয় কাঠামো সেই জায়গা থেকে যদি বলি, বা ইন্ডাস্ট্রির কাঠামো থেকে, ইন্ডাস্ট্রি কাঠামোতে কি সেন্সর একটা ক্লায়েন্টের কাছে, মানে আমি দেখি যে অনেক ক্লায়েন্টই খুব অ্যামোরাল, ইমোরাল বা আনএথিক্যাল জিনিস, সেটা তারা নিজেরাই প্রচার করবে না, হ্যাঁ, নিজেরাই ডিসকারেজ করবে। এজেন্সি এন্ডে কিছু এজেন্সি করবে না, কিছু এজেন্সি করবে। সো এই যেটা বলা হচ্ছে, যেটা নিজেদের দায়িত্ব থেকে করছে। কিন্তু যদি বলি যে না, কোনো সামাজিক বা রাষ্ট্রীয় কোনো কাঠামো কি আছে, বা এই যে মানে বিজ্ঞাপনী সংস্থাগুলো, যে সংস্থা আছে, বা তারা নিজেরা, শিল্প নিজেও তো বলতে পারে যে আমাদের দায়বদ্ধতা থেকে আমি এই ধরনের
দুর্বল এই মুহূর্তে বিজ্ঞাপন বানাবো আমাদের না। বিজ্ঞাপনের যেরকম নিউজ পেপার প্রকাশকদের যে সংগঠনটি, সেটি কিন্তু মেলা দিন চলার পরে এখন অনেক শক্তিশালী, অনেক শক্তিশালী, তাদের অনেক কিছুই আছে। কিন্তু আমাদের এক অর্থে যে ইন্ডাস্ট্রিটাও হয়তো অতটা এখনো ইয়ে হয়ে ওঠেনি, হ্যাঁ, অতটা ম্যাচিওর্ড হয়ে ওঠেনি। 70 দশকে বাংলাদেশে বিজ্ঞাপন সংস্থা ছিলই 2-3টে মাত্র, হ্যাঁ, তাই না? তারপরে 80 দশকে সে কিছু হলো, এখন বেশ এখন কিছু। কিছু হয়েছে। এখন আশা করা যায় যে এখন প্রয়োজনটাও দেখা দিল এবং সেই প্রয়োজনটা পূরণ করার জন্য যথেষ্ট মানুষও এখানে এখন আছে, এখন হয়তো হবে। কিন্তু এই মুহূর্তে বলা যায় যে আমাদের নিজেদের যে আন্ত এজেন্সি যে একটি সম্পর্ক এবং একটি স্ট্রাকচার, সেটি এখনো বেশ দুর্বল। অন্য দেশে যেমন অনেক বিজ্ঞাপনী অ্যাওয়ার্ড থাকে, হ্যাঁ, সেগুলিও একটা ম্যাটার করে, কারণ যদি অ্যাওয়ার্ড পেতে হয় তাহলে সুন্দর ভালো বিজ্ঞাপন বানাতে হবে, ইথিক্সের দিকটা দেখা হয়, সবই দেখতে হবে। তো সেটা আমাদের এখানে একটি দুটি ভালো অ্যাওয়ার্ডের পরে আর নেই, এবং সেই অ্যাওয়ার্ড আসলে কত লোককেই আর দেওয়া যায়। তো ফলে সবার জন্য এটা প্রণোদনার কোনো ইয়ে হয় না, ব্যবস্থা হয় না। আর অ্যাড ক্লাব আছে আমাদের, হ্যাঁ, সেখানে সদস্য সবাই, কিন্তু এখনো অ্যাড ক্লাবকে একটি আরো উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়া, সেই কাজটা তো ক্লাবের একার নয়, সেই কাজটা তো আমাদেরও, যারা সদস্য আমরা ক্লাবের, তা আমরা হয়তো অতটা বোধ করি না। আর রাষ্ট্রীয় কাঠামো, রাষ্ট্রীয় কাঠামো বললে বিটিভির অ্যাডগুলো কি সেন্সর হয় এখন? হ্যাঁ, হয়, হয়। বেসরকারি টেলিভিশনগুলো হচ্ছে না, হচ্ছে না। রাষ্ট্রীয় কাঠামোর আবার একটা নিজস্ব দুর্বলতা আছে। আচ্ছা, মানে এটা বিভিন্ন জায়গায় যে সেন্সর বোর্ডে যারা বসছেন, তার মধ্যে অনেকে যারা সময় দিতে পারছেন না সেন্সর বোর্ডকে, ফিল্ম সেন্সর বোর্ডে আমরা জানি যে সময় আসলে অনেকেই দেন না, ফলে, এবং যারা বেশি সময় দিচ্ছেন তারা আসলে হয়তো সেন্সর বোর্ডে বসার ক্যাপাসিটি তাদের হয়তো একটু কম। মানে আমার 6 জনের সেন্সর, অভিজ্ঞতার দিক থেকে, যে কোনো দিক থেকে, অভিজ্ঞতার দিক থেকে, ব্যাকগ্রাউন্ডের দিক থেকে হয়তো ওনারা অত শক্তিশালী এটা নিয়ে আসেন। আচ্ছা, তারাই সময় বেশি দিচ্ছেন। যাদের ক্যাপাসিটি বেশি ওনারা সময় কম দিচ্ছেন, বা পাওয়া যাচ্ছে না, তাদেরকে পাওয়াই যাচ্ছে না। ওনারা স্ক্রিনিং এর পর স্ক্রিনিং হয়ে যাচ্ছে, ওনারা উপস্থিত থাকতে পারছেন না, চিঠি লিখে দিচ্ছেন যে না আমরা এই কারণে ওই কারণে ব্যস্ত। বিটিভিতে হচ্ছে বেতনভুক্ত সেন্সর কর্মচারীরা, এবং যাদের কেন ওনারা সেন্সর করছেন, হ্যাঁ, আমি মনে করি যে বিটিভির ইনিশিয়েটিভটি খুব ভালো যে সেন্সর করতে হবে, কিন্তু যখন আমরা মানুষ খুঁজে বার করছি সেন্সরটি করবার জন্য, তারা একটি নীতিমালা মুখস্থ করার থেকে কি বেশি কিছু ক্যাপাসিটি তারা রাখেন কিনা, ওই নীতিমালাটা দেখে দেখে, হ্যাঁ, হ্যাঁ, এবং তার ফলে একটি বিজ্ঞাপনের মেরিট জাজ করার ক্ষমতা হয়তো তাদের অনেকেরই নেই। সেটা হয়তো ওনার দোষ না, ওনাকে একটা পদ্ধতির সমস্যা, হ্যাঁ, জোর করে এনে ওখানে বসিয়ে দিলেই তো আর হচ্ছে না। একজন চাষিকে এনে আমি হঠাৎ করে একটা ড্রাইভিং সিটে বসিয়ে দিলাম, চালাও গাড়ি, তারপর বললাম এবারটা তো কিছু পারে না, দ্যাটস অল রং। সে হয়তো খুব ভালো চাষি, তাই না? তো বা একজন ড্রাইভারকে গিয়ে আমি বললাম তুমি যাও চাষ করো, তো ও পারবে না। তো যার কাজ যার নয় তাকে তা দিলে তো এই হবে। এবং সে যেটা রাষ্ট্রীয় কাঠামো, তাহলে বেসরকারি টেলিভিশনগুলিতে তো এই বিষয়টি নেই, যে কারণে কি একেবারেই নেই। এই কাঠামোটা কিভাবে তৈরি করা যায়? যদিও ওই যে সম্প্রচার আইনে বিজ্ঞাপনের কথা বলা আছে, যেটা প্রয়োগ নেই, নতুন যেটা প্রয়োগ নেই, এবং সেটা যদি বলি সে আরো জটিল জায়গায় চলে যেতে হয়। তবে আমি যেমন দু একটা বেসরকারি টিভির আমি বিজ্ঞাপন নয়, তাদের নিজেদের প্রচারিত, তার মধ্যে একটি দেখলাম যেটির প্রযোজক তারা নিজেরাই, আচ্ছা, এন্টারটেইনমেন্ট শোজ, আরেকটি প্রযোজক বাইরের, কিন্তু এটা তারা নিজেরাই চালাচ্ছে, নট বিজ্ঞাপন। সেই কন্টেন্ট দেখে তো আমি খুবই ভয় পেয়ে গেলাম। আমরা তো বিজ্ঞাপনে এত সাহস করি না, এখানে যা চলছে একটি নাচের শো, তারকারা নাচেন, সেটি বেশ এগিয়ে গেল, বেশ প্রোগ্রেসিভ শো আর কি, এতই প্রোগ্রেসিভ যে ওটি আমার বাসায় কখনো চালানো হয়নি আর কি। মানে এটা কেমন করে সম্ভব? আমার বাসায় তো ছোট বড় বিভিন্ন রকম মানুষজন থাকে, সবাই দেখছে। একটি রেডিও স্টেশন ইদানিং একজন ভাবির কথা প্রচার করে যাচ্ছে, হ্যাঁ, আমি জানি না, হ্যাভ ইউ হার্ড দ্যাট ভাবির কথাবার্তা? না, শুনিনি আমি। এটা আসলে বলতে পারলে খুশি হতাম, কিন্তু ম্যাস মিডিয়া এটা বলা যাচ্ছে না। তো একটু খোঁজ করলে বুঝছি, হ্যাঁ, যে ভয়াবহ কন্টেন্ট। তো যেই সবকিছু মিলে আদিত্যদা, যেটা হচ্ছে যে আমাদের কন্টেন্টের সমস্যা, যেটা বলছেন বিজ্ঞাপন তৈরির ক্ষেত্রে, নাটকের ক্ষেত্রে, সব জায়গাতে আমাদের কন্টেন্টটা নাই, কন্টেন্টের একটা ঘাটতিতে আমরা রয়ে গেছি বুদ্ধিবৃত্তিক ওই জায়গা থেকে।
একদমই তাই, লেখাপড়া নেই, জি। লেখক নেই। হ্যাঁ, খুব সিম্পল যে জি। পশ্চিমে এমনকি ভারতেও যে যারা বিজ্ঞাপন শিল্পে আসছে তাদের অনেকেরই বিজ্ঞাপন শিল্পের উপরে লেখাপড়া আছে। অনেকের যদি লেখাপড়া নাও থাকে বিজ্ঞাপন শিল্পের উপর আলাদা করে, জি। তার অন্য লেখাপড়া আছে। হুম। হ্যাঁ, শিক্ষিত লোকজন আসছে। হ্যাঁ, আমাদের খুব এখানে সেই গুরুত্বপূর্ণ। ঘাটতিটা, আমাদের এখানে সেই ঘাটতিটা সাংঘাতিক। তো সুতরাং এই জায়গা থেকে যদি আমরা উত্তরণ না করতে পারি তাহলে এই ঘাটতিগুলো, দুর্বলতাগুলো, কৃপণতাগুলো রয়ে যাবে। রয়েই যাবে। দাদা, আপনাকে অনেক ধন্যবাদ আজকের সময় সংলাপে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপে তাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।